প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। আমরা দুইটা ভাগে এই চ্যাপ্টারটা দেখব। প্রথমটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দেন আমরা দেখব প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টার ছিল সেইখানে ডিমান্ড কি সাপ্লাই কি এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? কারণ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড সাপ্লাই যদি আমরা পড়তে যাই সেক্ষেত্রে ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে যদি আপনাদের প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু আপনারা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড সাপ্লাইটা বুঝতে পারবেন না। ওকে, তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড সাপ্লাই এটা আমি পড়াবো, ঠিক আছে? কিন্তু এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই ইলাস্টিক এই জিনিসটা আপনারা জানেন, ছিলেন? ইলাস্টিক কি? বাংলাটা জানি কি এত কঠিন শব্দ দিয়ে আমরা এটা বুঝবো না। আমরা ইলাস্টিক আমাদের মানে কোন কিছু যদি এরকম হয় স্ট্রেচ করে আবার সেম পজিশনে চলে আসে এই টাইপের কিছু চাই তখন আমরা ইলাস্টিক ইউজ করি না, নরমালি যে উনি বলেন ট্রাউজার ইউজ করা হয়, ঠিক আছে? এই টাইপের বিভিন্ন জিনিস এটা আমরা স্ট্রেচেবল চাই, স্ট্রেচ করে আবার আগের অবস্থানে ফিরে আসবে, সেটাকে আমরা বলি কি ইলাস্টিক, রাইট? আপনাদের যে এই যে ইলাস্টিক এই কনসেপ্টটা আপনারা কিন্তু জানেন। সো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর সাপ্লাই দুই ক্ষেত্রে আমরা এই ইলাস্টিক জিনিসটাই কিন্তু ব্যবহার করি। আমরা যখন ডিমান্ড দেখেছিলাম তখন এরকম দেখেছিলাম না যে প্রাইস যখন বাড়ে ডিমান্ড তখন কি হয়? কমে যায়, আর প্রাইস যখন কমে যায় ডিমান্ড তখন বেড়ে যায়। কি ধরনের রিলেশনশিপ? নেগেটিভ রিলেশনশিপ বা ইনভার্স রিলেশনশিপ, রাইট? আর সাপ্লাই এর ক্ষেত্রে কি প্রাইস যখন বাড়ে সাপ্লাই কি হয়? বাড়ে। প্রাইস যখন কমে সাপ্লাই কমে, তার মানে কি সেম ডিরেকশনে বা পজিটিভ রিলেশনশিপ, রাইট? সো এই বিষয়টা খুব ভালো মতো আপনাদের মাথায় রাখতে হবে যখন আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড সাপ্লাই দেখব, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ বলেন। প্রাইস কমলে তো ওটা ডিমান্ড বাড়বে না? হ্যাঁ, ডিমান্ড বাড়লে তো সাপ্লাই বাড়তে হবে। আমরা যখন প্রাইসের সাথে ডিমান্ড চিন্তা করব তখন আমরা শুধুমাত্র ডিমান্ড চিন্তা করব, এটার সাথে পরবর্তীতে সাপ্লাইয়ে কি ইমপ্যাক্ট করবে সেটা আমরা পরে চিন্তা করব। কিন্তু যখন আমরা চিন্তা করব তখন ইন্ডিভিজুয়ালি সাপ্লাই এবং প্রাইস নিয়ে চিন্তা করব, এবং ডিমান্ড যখন চিন্তা করব ইন্ডিভিজুয়ালি সাপ্লাই ডিমান্ড এন্ড প্রাইস নিয়ে চিন্তা করব, ঠিক আছে? কখন আমরা যখন ডিমান্ডের কনসেপ্টটা ক্লিয়ার হব তখন সেটার সাথে সাপ্লাই আনবো না। হ্যাঁ, যখন প্রাইস কমে যাবে ডিমান্ড বাড়বে। তো একটা প্রোডাক্টের ডিমান্ড বাড়লে আলটিমেটলি কিন্তু সাপ্লাই বাড়াতে হয়, সেটা হচ্ছে লং টার্মে, বাট ইমিডিয়েটলি কি ইমপ্যাক্ট করছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর লং টার্মে বা আমরা যদি চেইন আকারে চিন্তা করি তখন কিভাবে বিষয়টা আসবে এটা নিয়ে আমরা নর্মালি এখন মাইক্রো ইকোনমিক্সে পড়ব, ঠিক আছে? সো নর্মাল যে কনসেপ্ট সাপ্লাই এন্ড ডিমান্ডের যে ল সেটা আমরা মনে রাখবো। ল অফ ডিমান্ড হচ্ছে প্রাইস ইনক্রিজ হলে ডিমান্ড কমে যাবে, আর প্রাইস ডিক্রিজ হলে ডিমান্ড ইনক্রিজ হবে। আর সাপ্লাই এর ক্ষেত্রে দুইটা পজিটিভ দিকে যাবে বা সেম ডিরেকশনে যাবে, ঠিক আছে? এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। বলেছি আমি এটা দুইটা ভাগে পড়বো, তাই না? প্রথমটা হচ্ছে কি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আগে আপনারা ডেফিনেশনে যাবেন না, আগে আমার কাছে বিষয়টা বুঝেন। একটা প্রোডাক্টের প্রাইস কমবে বা বাড়বে এতটুকুর জন্য ডিমান্ডে যেই পরিবর্তনটা আসবে বা কনজিউমার যতটুকু ডিমান্ড বাড়াবে বা কমাবে সেটাকেই বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা এতদিন পড়েছি যে প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায়, প্রাইস কমলে ডিমান্ড বেড়ে যায়। এই যে কোয়ান্টিটি যেই পরিমাণ পরিবর্তনটা আসছে এই পরিমাণটাকেই বলা হয় কি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তার মানে কনসেপ্টটি কিন্তু আপনারা অলরেডি আগে থেকে জানেন। তার মানে কি একটা প্রোডাক্টের প্রাইস বাড়া বা কমার সাথে একজন কনজিউমার যেই ওয়েতে রেসপন্স করছে সেটাই কি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কনজিউমার রেসপন্স মানে কি প্রোডাক্ট পারচেজ, তো কনজিউমার হয়তো কোয়ান্টিটি বেশি বাড়িয়ে দিতে পারে ডিমান্ড বাড়িয়ে, বা কোয়ান্টিটি কমিয়ে দিতে পারে প্রাইসের উপর নির্ভর করে। এখন তাহলে আমরা একটু ডেফিনিশনটা দেখি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অলসো কল্ড ডিমান্ড ইলাস্টিসিটি, এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি?
প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পুরোটা না বলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? সবাই বলেন। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা পুরোটা না বলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? শুধু ডিমান্ড, ডিমান্ড ইলাস্টিসিটি কি বলতে পারি? হ্যাঁ, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। বেশি বড় না, এত বড়টা বলবো না, আমরা কি বলবো? ডিমান্ড ইলাস্টিসিটি। Price elasticity of demand is the extent to which consumer বলতে কি বোঝাচ্ছে? and the quantity they demand, consumer মানে তো বোঝাচ্ছে তারা যে পরিমাণ কোয়ান্টিটি ডিমান্ড করছে সেইটা, respond to a change in price। তার মানে কি প্রাইসের পরিবর্তনে একজন কনজিউমার যে পরিমাণ রেসপন্ড করে বা প্রতিক্রিয়া দেখায় সেটাকে আমরা কি বলবো? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা ডিমান্ড ইলাস্টিসিটি। আরেকটা কি লাইন বলা আছে দেখেন, ইন আদার ওয়ার্ডস ইট ইজ দ্য রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস মানে কি? প্রতিক্রিয়া। রেসপন্স মানে কি? প্রতিক্রিয়া করা। রেসপন্সিভনেস মানে প্রতিক্রিয়া। অফ আ প্রোডাক্টস কোয়ান্টিটি ডিমান্ডেড টু আ চেঞ্জ ইন ইটস প্রাইস। মানে এখানে সিম্পল ওয়েতে এটাই বলা হয়েছে, প্রাইসের চেঞ্জের কারণে কনজিউমার যে ওয়েতে রেসপন্স করে বা কোয়ান্টিটি ডিমান্ডে যে পরিমাণ পরিবর্তনটা আসে সেটাকে আমরা কি বলবো? বলেন। ডিমান্ড ইলাস্টিসিটি। ডিমান্ড ইলাস্টিসিটি। আপনারা কি বুঝতে পেরেছেন কি বলেছি? আবার একটু সংক্ষেপে বলি, কোন একটা প্রোডাক্টের, কোন একটা পণ্যের দামের পরিবর্তনের সাথে কনজিউমার কোন ওয়েতে বিহেভ করছে এবং প্রোডাক্টের পরিমাণটা কতটুকু উঠানামা করছে সেইটাই হচ্ছে কি? ডিমান্ড ইলাস্টিসিটি। আপনারা কি বুঝেছেন? বলেন তো কি বলেছি? একজন একটু বলেন। ইফ এনিওয়ান ক্যান, বাংলায় বললেও কোনো সমস্যা নেই, বলেন কি বলেছি? দামের পরিবর্তনের সাথে কোয়ান্টিটি এন্ড কাস্টমার ডিমান্ড চেঞ্জ হচ্ছে না, যে ওয়েতে রেসপন্স হচ্ছে, এই রেসপন্সের যে ওয়েটা সেটাকে আমরা বলবো কি? ডিমান্ড ইলাস্টিসিটি। এখন ওয়েটা কি? হয়তো তারা কোয়ান্টিটি ডিমান্ড কমিয়ে দেয় বা কোয়ান্টিটি ডিমান্ড বাড়িয়ে দেয়। সবাই ক্লিয়ার? এখন এই যে চেঞ্জটা হয় ডিমান্ড ইলাস্টিসিটি, এই চেঞ্জটা ডিমান্ড ইলাস্টিসিটির ক্ষেত্রে 5 ভাবে হয়। কয় ভাবে? 5 ভাবে। আমরা একটু দেখি। এই যে 5 টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কয় টাইপের বলেছে? 5 ধরনের। আমরা তো একটু আগে পড়েছি যে প্রাইসের চেঞ্জের সাথে যে ওয়েতে কনজিউমার রেসপন্ড করে সেটাই হচ্ছে কি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন কোন ওয়েতে রেসপন্ড করে সেটা আমরা দেখব। প্রথমটা কি? সবাই বলবেন। প্রথমটা কি? সেকেন্ডটা কি? জোরে জোরে। সেকেন্ডটা? থার্ড ওয়ান? ফোর্থ ওয়ান? চলে গেছে। পুরো ডেকে দেখো কেন? আচ্ছা, ফোর্থ ওয়ান? লাস্ট ওয়ান? ইউনিট ইলাস্টিক ডিমান্ড। তাহলে আমরা কয়টা পড়লাম ডিমান্ড ইলাস্টিসিটি? 5টা। আমি একটু আপনাদেরকে বলি, আপনারা যদি এখন এই মুহূর্ত থেকে ক্লাসটাতে কনসেন্ট্রেট না করেন আপনারা এই চ্যাপ্টারে কিছু বুঝবেন না, ঠিক আছে? 5 ধরনের আমি গ্রাফ এঁকে আপনাদেরকে বুঝাবো। গ্রাফ এই যে পরের চার্টে দেওয়া আছে, কিন্তু আমি যদি এখন যেটা ড্র করে বলবো সেটা আপনারা পিক না করেন আপনারা কিন্তু কিছু বুঝবেন না। সো কনসেন্ট্রেট প্রপারলি এন্ড আপনারা প্রত্যেকে খাতা বের করেন। খাতা লাগবে সবাই। ওকে, সবাই রেডি? আমরা প্রথম থেকে যাই তাহলে ইলাস্টিক ডিমান্ড কি সেটা আমরা এখন দেখব। ইলাস্টিক ডিমান্ড কি? আগে আমরা ডেফিনেশনটা দেখব, তারপর ড্র করব। Demand for which a percentage change in a product's price causes a larger percentage change in quantity demanded. এখানে ইংলিশে লেখা, আমি বাংলায় আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি। কোন একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হওয়ার কারণে এটার কোয়ান্টিটি ডিমান্ডে যদি বড় ধরনের কোনো পরিবর্তন আসে সেটাকে আমরা বলবো ইলাস্টিক ডিমান্ড। ফর এক্সাম্পল,
ধরেন কোন একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, হ্যাঁ ঠিক আছে, গোল্ডের প্রাইস এখন মানে অনেক বেশি বেড়ে যাচ্ছে না? কোনো কারণে যদি গোল্ডের প্রাইস ফল করে ধরেন 20,000 ফল করে, এটার ডিমান্ডে অনেক বড় ধরনের পরিবর্তন চলে আসবে না? সবাই জাস্ট কুমড়ি খেয়ে পড়বে না কেনার জন্য? ইজ ইট ট্রু? জাস্ট 20,000 যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু অনেক কাস্টমার অনেক লার্জার পার্সেন্টেজে কি করবে? কেনা শুরু করবে। এটাকে বলা হবে কি? ইলাস্টিক ডিমান্ড। তার মানে কি প্রাইসের চেঞ্জের কারণে যদি ডিমান্ডে অনেক বড় ধরনের পরিবর্তন আসে, আমি কিন্তু এখানে ডিমান্ড বেড়ে যাওয়ার এক্সাম্পল দিয়েছি, ডিমান্ড কিন্তু কমে যাওয়ার এক্সাম্পল থাকতে পারে। ধরেন আমাদের রেগুলার প্রোডাক্ট, এগুলো নরমালি লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রেই হয়, গোল্ডের ক্ষেত্রেই ধরি, প্রাইস যখন 1,40,000 ছিল তখনও মোটামুটি কনজিউমার ছিল, এখন প্রায় 1,54,000 না? এখন যা ছিল একেবারে পুরো ড্রপ করে গেছেন, এখন কিন্তু কেউ পারচেজ করবে না নরমালি। তাহলে কি প্রাইস কিন্তু খুব একটা যে পরিবর্তন হয়েছে, ধরেন 1,50,000 থেকে 1,000, 2,000, 3,000 এরকম করে বেড়েছে না, খুব একটা কিন্তু চেঞ্জেস আসেনি, বাট কি ডিমান্ডে অনেক পরিবর্তন এসেছে, ডিমান্ড একদম কমে গেছে। সো ইলাস্টিক ডিমান্ড তখনই হবে যখন প্রাইসের পরিবর্তনের কারণে, সেটা হতে পারে প্রাইস বাড়ছে বা প্রাইস কমছে, প্রাইসের যে কোনো একটা পরিবর্তনের কারণে কোয়ান্টিটি ডিমান্ডে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে। এই লার্জার চেঞ্জটা যখন আসবে সেটাকে আমরা কি বলবো? ইলাস্টিক ডিমান্ড। সবাই কি বুঝেছেন? বড় ধরনের পরিবর্তন। এটার গ্রাফটা কি রকম ভাবে দেখেন, সবাই কিন্তু ড্র করবেন, ঠিক আছে? ইলাস্টিক ডিমান্ড আমি শর্ট করে লিখলাম, আপনারা একটু ডিটেইলসে লিখবেন। এই সাইডে প্রাইস, এই সাইডে কোয়ান্টিটি, রাইট? এখন একটু দেখেন প্রাইস ছিল কোন একটা প্রোডাক্টের 5 টাকা, এখন হয়ে গেছে 10 টাকা, ঠিক আছে? বা আরেকটু বড় কোয়ান্টিটি ধরি, আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 150 টাকা। কোন একটা প্রোডাক্টের প্রাইস আগে ছিল কত? 100 টাকা, এখন হয়েছে কত? 150 টাকা। এটার কারণে আগে এখানে প্রোডাক্ট পাওয়া যেত 500 টাকা, আর এখন হয়ে গেছে ফর এক্সাম্পল রাখিনি, প্রাইস প্রথমে ছিল 100 টাকা। সবাই একটু বুঝবেন, এটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের আমি एग्जांपल দিয়েছি। এখানে প্রাইস ছিল কত? 100 টাকা। 100 টাকার পণ্য পাওয়া যেত কয়টা? 1200টা, ঠিক আছে? ফর एग्जांपल আমরা যখন 100 টাকা দিব সেটার এগেইনস্টে আমরা 1200টা প্রোডাক্ট পাবো। কিন্তু যখন প্রাইস বেড়ে 120 টাকা হয়ে গেছে, জাস্ট 20 টাকা কি হয়েছে? বেড়েছে। এতে কোয়ান্টিটি কততে নেমে এসেছে? 500। হিউজ গ্যাপ না? জাস্ট 20 টাকা বৃদ্ধি পাওয়া। তার মানে কি যখন এরকম প্রাইসের চেঞ্জের কারণে কোয়ান্টিটি ডিমান্ডে অনেক বিশাল ধরনের পরিবর্তন আসে, সেটাকে আমরা কি ধরনের ডিমান্ড বলবো? ইলাস্টিক ডিমান্ড। সবাই কি গ্রাফটা বুঝেছেন? ড্র করেছেন? তাহলে আমরা পরেরটাতে যাই। ইনইলাস্টিক বলেছে একটা পয়েন্ট ছুটে গেলে কিন্তু শেষ, ওটা শেষ মানে ওটা শেষ। এখন পরবর্তীতে চলে আসেন সবাই। ইনইলাস্টিক মানে হচ্ছে প্রাইসের চেঞ্জের কারণে কোয়ান্টিটি ডিমান্ডে খুব একটা পরিবর্তন আসে না, স্মলার পোরশন আসে। দেখেন ডিমান্ড ফর হুইচ আ পার্সেন্টেজ চেঞ্জ ইন আ প্রোডাক্ট প্রাইস, তার মানে কি প্রোডাক্টের প্রাইসের কোন একটা পার্সেন্টেজ চেঞ্জের কারণে causes a smaller percentage change in quantity demanded. Smaller percentage তার মানে কি অল্প আকারে পরিবর্তন আসে, ঠিক আছে?
যখন কোনো প্রোডাক্টের প্রাইসের পরিবর্তনের কারণে সেটার কোয়ান্টিটি ডিমান্ডে সামান্য পরিবর্তন আসবে সেটাকে আমরা কি বলবো? সবাই বলেন ইনইলাস্টিক ডিমান্ড। স্বল্প পরিবর্তন ডিমান্ডে কোনটায়? আর অনেক বড় আকারের পরিবর্তন ইলাস্টিক। এখন সবাই গ্রাফটা ড্র করুন। ম্যাম এটার একটা উদাহরণ দেওয়া যাবে? হ্যাঁ যেমন বেসিক দিচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি। চাল ডাল এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো, ধরেন এই যে কারেন্টলি তেলের দাম অনেক বেড়ে গেছে না? হওয়ার কথা কি ছিল? কম। ডিমান্ড কমে যাবে, একদম ফল করবে, ইলাস্টিক ডিমান্ড হওয়ার কথা ছিল না? সেটা কি হচ্ছে? না। মানুষ কি ডিমান্ড কমিয়ে দিয়েছে? তার মানে কি প্রাইস বেড়ে যাওয়ার কারণে কোয়ান্টিটি ডিমান্ডে খুব একটা পরিবর্তন আসে, হয়তো এসেছে সামান্য। সো যখন আমরা ইনইলাস্টিক করব সেই ক্ষেত্রে আমরা বেসিক গুডসের কথা চিন্তা করতে পারি অ্যাজ অ্যান এক্সাম্পল। ক্লিয়ার? সবাই একটু ডিটেইলস লিখবেন, আমি জাস্ট শর্ট করে লিখছি বোঝার জন্য। এখানে প্রাইস, এখানে কোয়ান্টিটি। আগে তো দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে 150 দিলাম। এই ক্ষেত্রে একটা প্রোডাক্টের প্রাইস যখন 100 টাকা ছিল, কোয়ান্টিটি ডিমান্ড কত ছিল? 600। 100 টাকায় ডিমান্ড ছিল 600 টাকা। 100 টাকা থেকে 50 টাকা বেড়ে 150 টাকা যখন প্রাইস হয়েছে তখন ডিমান্ড হয়েছে কত? 500। খুব পরিবর্তন এসেছে? 100 টাকা কোয়ান্টিটি পরিবর্তন এসেছে, 50 টাকা। এটাকে বলা হয় ইনইলাস্টিক। সবাই ক্লিয়ার? জি। ডিমান্ড কার্ড দেখেই বোঝা যায় যে এটা কোন এক্স্যাক্টলি। আর আমি যে এই যে কার্ভগুলো এঁকে দিচ্ছি, আপনাদের কিন্তু এক্সাম হলে যদি এই কোয়েশ্চেনটা আসে, আপনাদের কিন্তু এরকম কার্ভ এঁকে ড্র করে কিন্তু সবগুলো এক্সপ্লেইন করতে হবে। সো এই ওয়েতেই করবেন। আমি যেভাবে ওই যখন লিখে দিয়েছি সেটার সাথে একটা করে কার্ভ দেখাচ্ছি, গ্রাফ এঁকে দেখাচ্ছি, এভাবে করে কিন্তু আপনাদের ড্র করতে হবে। এর পরেরটা কি? এরপরটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইলাস্টিক আর পারফেক্টলি ইনইলাস্টিকে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, হয়তো প্রাইস আর নয় কোয়ান্টিটি, যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মানে কি? এটা পরিবর্তন হবে না, তাই না? কনস্ট্যান্ট মানে জানেন কি বলেছি? অপরিবর্তিত বা যেটা পরিবর্তনযোগ্য না। এখন পারফেক্টলি ইলাস্টিকে কোনটা কনস্ট্যান্ট থাকে আমরা একটু দেখি। ডিমান্ড ফর হুইচ আ প্রোডাক্টস প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট regardless of quantity demand। এখানে বলেছে কি যত কোয়ান্টিটি ডিমান্ডই হোক না কেন প্রাইস কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, প্রাইস চেঞ্জ হবে না। এখন আপনি মাঝে মাঝে এরকম বলে না যে ভাই আপনি 10টা প্রোডাক্ট নেন আর 500টা প্রোডাক্ট নেন প্রাইস সেম, তাই না? হওয়ার কথা কি ছিল? কোয়ান্টিটি যখন বেড়ে যাবে বা প্রাইস যখন বেড়ে যাবে তখন কোয়ান্টিটি কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে এরকম হয় না। আমরা কিন্তু এরকম শুনি যে আপনি যদি এইটা একটা নেন, আমি যেই দামে দিব, আপনি এটা 100টা নেন, আপনি সেম দামে। হ্যাঁ, এটা হোলসেলের ক্ষেত্রে বিষয়। আমি কিন্তু এক্সাম্পল দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কার্ভটা কি রকম হবে দেখেন। Keep your phone silent. Constant কোনটা? প্রাইস। প্রাইস। আর কোয়ান্টিটি কি চেঞ্জ হবে, মানে রিগার্ডলেস অফ কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি যাই হোক না কেন। প্রাইস ধরেন এখানে এটা হচ্ছে 100 টাকা। প্রাইসকে আমি কনস্ট্যান্ট করে দিয়েছি না? জি ম্যাম। কোয়ান্টিটি ডিমান্ড এখন এই পয়েন্টেও থাকতে পারে, এই পয়েন্টেও থাকতে পারে, এই পয়েন্টেও থাকতে পারে, এখানেও থাকতে পারে।
কিন্তু প্রাইস কি Constant. এটাই হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, যেখানে প্রাইসটা কনস্ট্যান্ট থাকে। আপনারা কনস্ট্যান্ট যেটা সেটা দিয়ে মনে রাখবেন, আদারওয়াইজ এগুলো কিন্তু কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে? সো পারফেক্টলি ইলাস্টিকে আমাদের কনস্ট্যান্ট রাখবো কোনটা? Price. আর কোয়ান্টিটি ডিমান্ডের যেটাই হোক না কেন। ক্লিয়ার? পারফেক্টলি ইনইলাস্টিক এটার উল্টা। এখানে কনস্ট্যান্ট কোনটা? আমি এটা কি প্রাইস চলে আসতে হবে? Quantity is constant হবে। হ্যাঁ, কনস্ট্যান্ট না, প্রাইসের কোনো চেঞ্জ আসবে না। আপনি যতগুলো কোয়ান্টিটি নেন প্রাইস থাকবে 100 টাকা। এখন আপনি যদি 1000 টাকা নেন তাও 100 টাকা, আপনি যদি 1500 টাকা নেন তাও 100 টাকা। আচ্ছা, পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড এই ক্ষেত্রে কি বলেছে? A product's quantity demanded remains constant। তার মানে কি কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকবে, প্রাইস যেটাই হোক না কেন। আমি আগে গ্রাফটা ড্র করে দিচ্ছি, তারপর আপনারা ইজিলি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল এটা, এখানে কোয়ান্টিটি কয়টা? কোয়ান্টিটি কয়টা? 100টা। কোয়ান্টিটি অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ আসবে না। প্রাইস কি এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে যে কোনো জায়গায় প্রাইস থাকতে পারে, বাট কোয়ান্টিটি কয়টা হবে? কোয়ান্টিটি কত হবে? একটাই, এবং সেটা 100। ঠিক আছে? ম্যাম পণ্যের একটা এক্সাম্পল দিয়ে, হ্যাঁ হ্যাঁ, পণ্যের একটা এক্সাম্পল দিয়ে, কিসের এক্সাম্পল? প্রোডাক্টের মানে কোন প্রোডাক্টটা যে প্রাইসের হেরফের হবে না কিন্তু কোয়ান্টিটিটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। আপনাদের মধ্যে থেকে একটা আইডিয়া বলেন তো, যখন আমরা যে পারফেক্টলি ইলাস্টিক। এটা আইসক্রিম হইতে পারে না ম্যাডাম পারফেক্টলি, যেমন শীতকালে তো আমাদের ওটা প্রাইস তো কমে না কিন্তু ওর ডিমান্ডটা কমে যায়। মানে শীতকালের কথা আমরা না ধরি, আমরা সামারের কথা এখন একটু চিন্তা করি। সামারে আইসক্রিম, এখন যে ওয়েদার সেটা না, সামার যখন তীব্র গরম থাকে তখন দেখা যায় কি যে আপনার ডিমান্ডের কথা, এটা কোয়ান্টিটি ডিমান্ড, কিন্তু এটা শুধু কোয়ান্টিটি, এটা আমরা কি বলবো? কোয়ান্টিটি ডিমান্ড। ঠিক আছে? দেখা যায় কি প্রাইস যতই আপ ডাউন হোক না কেন, এতটুকু কোয়ান্টিটি প্রোডাক্ট প্রতিদিন সেল হয়। কারণ কি, আমার মতো এরকম 10 জন মানুষ আছে যার ওই গরমে প্রতিদিন একটা করে আইসক্রিম খেতে হয়, এটা তার অভ্যাস যখন অনেক বেশি গরম থাকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ধরেন একটা প্রোডাক্টের প্রাইস সাডেনলি, ফর এক্সাম্পল কোন আইসক্রিম, এটার প্রাইস 5 টাকা বাড়িয়ে দিল। এই 5 টাকা বাড়িয়ে দেওয়ার কারণে কোয়ান্টিটি ডিমান্ডে খুব একটা চেঞ্জ আসবে। যারা আগে এই 10টা পণ্য কিনতো তারা অভ্যাসবশতই 10টা পণ্য কি কিনবে, প্রাইস সেটাই। এটা তো বেসিক গুডস এর ক্ষেত্রেও হয়। বেসিক হ্যাঁ, গুডস হতে পারে। দাম যেটা হোক মানুষ ওটা তো কিনবে। হ্যাঁ, ওই যে কিন্তু বেসিক গুডস এর ক্ষেত্রে সামটাইমস হ্যাঁ কিছু কিছু এরকম বেসিক গুডস আছে যেটা কিনতেই হবে, আর কিছু কিছু এরকম বেসিক গুডস আছে যেটা আজকে না কিনে আমি যদি কালকে কিনি তাহলে সমস্যা নেই। কিন্তু আবার কিছু কিছু আছে যেটা আমার প্রতিদিনকার বেসিক গুড, সেটা আমার এরকম পারফেক্টলি ইনইলাস্টিক হতে পারে, যেখানে কি দাম যাই হোক না কেন আমার সেটা লাগবে। ফর এক্সাম্পল পানি, আমরা বাসায় পানি খাচ্ছি ইজিলি, মানে পানি যে কল সেটাতে পাচ্ছি, বাট মাস শেষে আমাদের সেটা টাকা দিতে হচ্ছে না? টাকা দিতে কিন্তু হচ্ছে। একটা পরিবারে প্রতিদিন, আমি কিন্তু ভাতের কথাও বলিনি, রাইসের কথাও বলিনি, একদিন কি ভাত না খেয়েও থাকা যায়, কিন্তু পানি না খেয়ে থাকা যায়? পানি না খেয়ে থাকা যায় না, সেটা গরম হোক ঠান্ডা হোক, বোথ কেসে আমাদের কিন্তু পানিটা লাগে। সো পানির ক্ষেত্রে যদি দাম বাড়িয়ে দেয়, আপনি পানি ছাড়া সার্ভাইভ করতে পারবেন? সো পানির ক্ষেত্রে ডিমান্ডটা অবশ্যই পারফেক্টলি ইনইলাস্টিক হয়, সেটার প্রাইস যাই হোক না কেন আমাদের পানিটা কিনে নিতে হবে। ওকে, আচ্ছা, এই গেল আমাদের পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড পর্যন্ত। এখন ইউনিট ইলাস্টিক কি? ইউনিট ইলাস্টিক কি? একটু আগে আমরা দেখলাম ভিন্ন ভিন্ন, বাট ইউনিট ইলাস্টিকের বিষয়টা এরকম হচ্ছে, দামের ক্ষেত্রে যে পরিবর্তনটা আসবে কোয়ান্টিটি ডিমান্ডের ক্ষেত্রে সেম পরিবর্তন আসবে। ধরেন প্রাইস 5% বৃদ্ধি পেয়েছে, ডিমান্ডও 5% কি হবে? বৃদ্ধি। কে বললো? সেম পার্সেন্টেজ বলেছি, বাট ল কিন্তু সেম থাকবে, পার্সেন্টেজ সেম বলেছি, কিন্তু 5% যদি প্রাইস বেড়ে যায়
5% ডিমান্ড কি বেড়ে যাবে নাকি কমে যাবে? কমে যাবে। ডিমান্ড অলওয়েজ প্রাইস বাড়লে কমবে, এটা তো ক্লিয়ার। এই বেসিক কনসেপ্ট কিন্তু ভুল করেন না। সেম ডিরেকশনে যাবে বলতে পার্সেন্টেজটা সেম হবে, কিন্তু ল অফ ডিমান্ড যেটা সেটা কিন্তু কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? সো 5% যদি প্রাইসে পরিবর্তন আসে তাহলে 5% কি ডিমান্ডেও পরিবর্তন আসবে, মানে পার্সেন্টেজ পরিবর্তনের পার্সেন্টেজটা সেম। আমরা মোটামুটি ইলাস্টিসিটিতে পরিবর্তনের পার্সেন্টেজ নিয়ে কাজ করব, দ্যাটস ইট, আর কিছুই না। পরিবর্তনটা কেমন কি ধরনের সেটি হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইউনিট ইলাস্টিকের কোনো গ্রাফ না দিলেও চলবে, বাকি যে চারটা আছে সেই চারটি আপনারা জানেন। সবাই কি গ্রাফগুলো খাতায় ড্র করে নিয়েছেন চারটা? কারণ এটা পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি, এটা ভালোভাবে করতে হবে। ইউনিট ইলাস্টিক বুঝেছেন? জি ম্যাম। কি বলেছি ইউনিট ইলাস্টিকে? যে হারে প্রাইস বাড়বে সেই হারে কোয়ান্টিটি অফ ডিমান্ড বাড়বে, কমবে। ইউনিট ইলাস্টিক এটা আমরা জানি না, লিসেন, এটা আমরা তো জানি যে প্রাইস বাড়লে ডিমান্ড কি হয়, একদম ইনস্ট্যান্ট অ্যানসার দিতে হবে। প্রাইস বাড়লে ডিমান্ড কি হয়? আপনি যে শার্ট বা যে ড্রেসটা এখন পরে আছেন, যে দামে কিনেছেন, এটা যদি এখন 200 টাকা বাড়িয়ে আপনি কিনতে চাইবেন? নিজেকে এক্সাম্পল দেন, কিনবেন? আচ্ছা 200 না আরেকটু বাড়িয়ে দিলাম, 300 বেড়ে দেন, আপনার কিনতে ইচ্ছা করবে? করবে না। তাহলে কি আপনার এই প্রোডাক্টের প্রাইসটা যখন বেড়ে যাবে এটার জন্য ডিমান্ড আপনার কমে যাবে না? নিজেকে এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? এখন ইউনিটের ক্ষেত্রে বিষয়টা কি বলেছে? এই প্রোডাক্টের প্রাইস যদি 5% বাড়ে, এই প্রোডাক্টের প্রাইস এই প্রোডাক্টের ডিমান্ড 5%ই কমবে, মানে পার্সেন্টেজ চেঞ্জের পার্সেন্টেজটা সেটা সেম থাকবে। একটু আগে কি সেম ছিল একটাতেও? বলেছে প্রথমটাতে কি বলেছে লার্জার পার্সেন্টেজ চেঞ্জ, পরেরটাতে বলেছে স্মলার, এর পরেরটাতে বলেছে একটা কনস্ট্যান্ট, এর পরেরটাতে বলেছে আরেকটা কনস্ট্যান্ট। বাট ইউনিটের ক্ষেত্রে দুইটাই সেম পার্সেন্টেজ পরিবর্তন আসবে, এজন্য এটাকে বলা হয় ইউনিট ইলাস্টিক ডিমান্ড। এটা কি কোনো রিয়েলিস্টিক एग्जांपल আছে? হ্যাঁ, অনেক কিছুই আছে। আমাদের যে রেগুলার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই বিষয়টা হতে পারে যে একটা শার্টের প্রাইস 5% বৃদ্ধি পায়, সেটা ডিমান্ডে 5% কমে গেছে। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ইউনিট ইলাস্টিক হতে পারে। নরমাল, আমি কিন্তু বেসিক গুডের কথা বলছি না, লাক্সারিয়াস প্রোডাক্টের কথা বলছি না। আমরা রেগুলার বেসিসে কিছু প্রোডাক্ট কিনি না, যেমন একটা শার্ট আমাদের লাগবে সেটা ঠিক আছে, বাট এটা আমাদের কিন্তু বেসিক নিড। আমাদের আরো কয়েকটা শার্ট আছে, ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ক্যারি দোজ শার্টস। বাট একটা শার্ট পছন্দ হয়েছে, সেটার প্রাইস সাডেনলি বেড়ে গেছে 5%, তখন সেটা ডিমান্ডও 5% কমছে। যে রেগুলার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এটা হতে পারে, ঠিক আছে? শেরুনে গেলে 100 টাকা জায়গায় 150 টাকা চলে যাবে। শুনি না, কে বলছেন? ম্যাম শেরুনে সেলুনে হেয়ার কাট যদি 100 টাকা দিয়ে করে, তুমি যদি বলে 150 টাকা দিবেন, আমরা করব। করবে না, হ্যাঁ করবে না, কিন্তু এই যে পার্সেন্টেজ যে আকারে পরিবর্তন আসে আস্তে আস্তে, পার্সেন্টেজ যে আকারে পরিবর্তন আসবে প্রাইসে, সেম পার্সেন্টেজ পরিবর্তন কোয়ান্টিটি ডিমান্ডে আসবে। তার মানে কি কোয়ান্টিটি ডিমান্ড 5%, মানে সেলুনে যাওয়া কনজিউমার 5% কমে যাবে, এটাকে বলা হবে ইউনিট। এই স্লাইড এখানে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট উইথ গ্রাফ অর কার্ভ, যেটা সেটা আমি এঁকে দিয়েছি। এটাতে কোনো প্রবলেম আছে কারো? এই স্লাইডে কোনো প্রবলেম আছে? নো ম্যাম। শিওর? ইয়েস ম্যাম। ওকে, আমরা পরের স্লাইডে যাই আর একটা টপিক পড়াবো আজকে। আচ্ছা, এখানে গ্রাফ চার্ট দেওয়া, এগুলো ডিটেইলস কিছু দেখা দরকার নেই, আমি আপনাদেরকে যেটা এঁকে দিয়েছি ড্র করে দিয়েছি সেটা করব। मेरे के उल्टा बता প্লাস্টিক গ্রাফ হ্যাঁ, লাস্টে লাগবে একটু পজ দেন তো। Factors that affect price elasticity of demand. চারটা ফ্যাক্টর আছে যেটা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের উপর প্রভাব বিস্তার করে, ঠিক আছে? কয়টা আছে? চারটা। প্রথমটা কি? বোল্ড করাগুলো শুধু বলবেন, বলেন। পোরশন of consumer income. Second one, third one, necessity or luxury. Last one, time. চারটা ফ্যাক্টর যেটা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের উপর প্রভাব বিস্তার করে। তার মানে কি এই চারটা ফ্যাক্টরের জন্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড চেঞ্জ হয়, ঠিক আছে? প্রথমটা বলেছে পোরশন অফ কনজিউমার ইনকাম।
আপনাদের মনে আছে আমরা ডিমান্ড শিফটারে কনজিউমার ইনকাম নিয়ে পড়েছিলাম, ভুলে গেছেন? ইনকাম বাড়লে ডিমান্ড বেড়ে যায় না? জি ম্যাম। মনে পড়েছে? জি ম্যাম। আর ইনকাম কমলে কি Demand ডিমান্ড কমে যায়। এই ক্ষেত্রে বিষয়টা সেম। পোরশন অফ কনজিউমার ইনকাম ডিভোটেড টু বাইং দ্য প্রোডাক্ট। আপনাদের মাসের স্যালারি একটা পোরশন কি আপনারা কি কি কিনবেন সেটার প্রতি আপনারা একদম ঠিক করে রাখেন না? ফর এক্সাম্পল প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা আপনাদের কি করতে হবে, রেগুলার যেই আপনাদের খাওয়ার জন্য যে খরচগুলো সেগুলো খরচ করতে হবে। ফ্যামিলিতে এরকম প্ল্যানিং নরমালি থাকে, একদম মিনিমাম যাদের ইনকাম। তারপর যাদের বাচ্চা কাচ্চা থাকবে ফ্যামিলিতে তাদের, হ্যাঁ বলেন। এতক্ষণ এই প্রশ্ন কি না? সো ইনকামের পোরশন আপনারা ডিভোট করে রাখেন না প্রোডাক্ট পারচেজের জন্য। কিন্তু এক্ষেত্রে সেটাই বলেছে যে আমাদের যখন ইনকাম বেড়ে যাবে তখন আমরা কি করব, বেশি প্রোডাক্ট পারচেজ করতে পারবো বা আমাদের ডিমান্ডের পরিমাণটাও কি হবে, বেড়ে যাবে। কিন্তু আমাদের যখন ইনকামটা কমে যাবে আমাদের প্রোডাক্ট পারচেজ করার জন্য যে অ্যামাউন্ট আগে কি করা ছিল, ডিসাইডেড ছিল, সেই অ্যামাউন্ট থেকে আমাদের কিন্তু টাকা কাট করতে হবে। দ্যাট মিন্স আমাদের ডিমান্ডটা কি হবে, ডিক্রিজ হবে। প্রথম ফ্যাক্টরটা পড়েছেন, বুঝেছেন সবাই? জি ম্যাম। ইনকামের সাথে কেন প্রাইস ইলাস্টিসিটি বা দাম ওঠানামা করে, দাম ওঠানামা না, কোয়ান্টিটি ডিমান্ড কিভাবে ওঠানামা করে সেটা ক্লিয়ার? জি ম্যাম। পরেরটা কি বলেছে, কনজিউমার এক্সেস টু সাবস্টিটিউট। আচ্ছা, এটার আগে মিনিংটা বলি তারপর এক্সপ্লেইন করব। কনজিউমার এক্সেস টু সাবস্টিটিউট, সাবস্টিটিউট কি লাস্ট চ্যাপ্টারে বলেছিলাম, বলেন। একটা পণ্যের বিকল্প পণ্য। বিকল্প এক্সাম্পল ম্যাটাডোর পেন থেকে আটা আমরা আর রাইস ম্যাম। হুম? It's like ভাত আর আটা। ভাত আর আটা, এর সাথে আরেকটু ভালো এক্সাম্পল দেন। ম্যাম ম্যাটাডোর কম থেকে আইটেম আর কম। থেকে কিন্তু কেন? না না ওটা ওটার দাম কম। ফ্রেশের কি বলে ময়দা অথবা বসুন্ধরা ময়দা। এখন আমরা অয়েলের চিনির এক্সাম্পল দেই। পরিবর্তে অয়েলের ম্যাম এক্সাম্পল মাস্টার দেওয়া যায়। অয়েল তো হচ্ছে পাম অয়েল। পাম অয়েল আর অলিভ অয়েল। কনজিউমার অয়েল মানে রেগুলার যে আমরা কনজিউম করি সেই অয়েল। এটার একটাই বলেন কি জানো, তিল। রূপচাঁদা, তিল। এগুলো কি একটা আরেকটার সাবস্টিটিউট না? এগুলো কি বিকল্প না? একটা যদি প্রাইস কোনোভাবে বাড়িয়ে দেয় আমরা জাস্ট একটা সেকেন্ড সময় লাগে অন্য আরেকটাতে শিফট হতে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কথা না। এক্সেস টু সাবস্টিটিউট মানে কি? এক্সেস মানে কি? এক্সেস মানে কি? এক্সেস মানে তো বুঝি, বাংলাটা জানি না। আচ্ছা, বাংলা জানতে হবে না, আমরা যেটা এক্সেস মানে বুঝি সেটা আমরা এক্সেস দিয়ে বলি। যখন সাবস্টিটিউট প্রোডাক্টের জন্য কনজিউমারের এক্সেস অনেক বেশি থাকবে, চাইলেই ইজিলি শিফট করতে পারবে, সেই ক্ষেত্রে কি ইলাস্টিসিটি অনেক বেশি হয়ে যায় না? ধরেন এই যে তেলের কি সাবস্টিটিউটের অভাব আছে? অভাব নাই, অনেক। কিন্তু একটা তেলের যদি কোনোভাবে প্রাইসটা বাড়িয়ে দেয় কনজিউমাররা ইজিলি সেম প্রোডাক্টের অন্য ডিফারেন্ট ব্র্যান্ডে শিফট করে যায় না? সো যেটার প্রাইস বাড়াবে ওটার ডিমান্ড সাডেনলি অনেকখানি ফল করবে না? এই ক্ষেত্রে ডিমান্ডটা কি ধরনের হয়ে যায়? ইলাস্টিক হয়ে যায়, লার্জার চেঞ্জ আসে, রাইট? ইয়েস। সো সাবস্টিটিউট প্রোডাক্টের ক্ষেত্রে কনজিউমারের এক্সেস যত বেশি থাকবে তত ইলাস্টিসিটি বাড়বে। ধরেন এরকম প্রোডাক্ট যেটার কোনো সাবস্টিটিউট নাই, বলেন তো এরকম, মানে তাই বলতে কি খুব কম এক্সেস আমাদের অনেক কম, বলেন তো এরকম। সেম প্রোডাক্টের তো অনেক কোম্পানি থাকে। এরকম একটা বা দুইটা প্রোডাক্ট বলেন যেটার নরমালি সাবস্টিটিউট নাই। ইলেকট্রিসিটি, বাট আমি এই টাইপের জিনিসগুলো চাচ্ছি না, আমি মানে নরমাল যে রেগুলার ইউজেবল প্রোডাক্ট এই টাইপের। বেশি চলে না। আচ্ছা, আইফোনের কি সাবস্টিটিউট আছে? আচ্ছা তো অনেক কম্পিউটার আছে। কি বলা যায় তাহলে? লবণ। লবণ? আরে এসি অ্যাকচুয়ালি এটা কিন্তু না না না, শুধু লবণের লবণ যদি দাম বলা বেড়ে যায় যায় আপনি আর কি দিয়ে লবণের শুধু লবণ বলা যাবে না, লবণের ব্র্যান্ডের তো অনেক সাবস্টিটিউট আছে, এরকম লবণের সবকিছুরই বিভিন্ন- ব্র্যান্ড আছে না? হ্যাঁ আছে মোটামুটি, কিন্তু ম্যাম খেজুরের গুড়। খেজুরের গুড়ে সাবস্টিটিউট নাই।
নাই। ইলেকট্রিসিটি দিলে ওয়াসা রেগুলার সাবস্টিটিউট হ্যাঁ এরকম বলা যায়। আমি একটু আপনাদেরকে বলি, যখনই সাবস্টিটিউটের এক্সেস কম থাকবে তখনই কি ইলাস্টিসিটি কমে যাবে। যখনই সাবস্টিটিউটের এক্সেসটা আমরা অনেক ইজিলি সুইচ করতে পারবো প্রোডাক্ট একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে, তখন কি ইলাস্টিসিটি বেড়ে যাবে। এখানে এটাই বলেছে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আপনার যখন সাবস্টিটিউটের এক্সেস অনেক বেশি থাকবে ইলাস্টিসিটি অনেক বেশি হবে, যখন সাবস্টিটিউট কম থাকবে তখন ইলাস্টিসিটি কম হবে। থার্ড ওয়ানটা কি? নেসেসিটি ভার্সাস লাক্সারি। এটা আপনারা নিজেরাই এক্সপ্লেইন করতে পারবেন। নেসেসিটি আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এটার ইলাস্টিসিটি কি ধরনের হয়? বড় হবে ম্যাডাম বিহেভিয়ার না না ম্যাডাম, এটা এক্সাম্পল দিলাম না একটু আগে। আইডিয়াল হবে না, এটা নরমাল হবে, মানে হিউজ কোনো ডিফারেন্স আসবে না। নেসেসিটি হ্যাঁ কোন ডিমান্ডের মধ্যে পড়বে তাহলে? এই যে প্রিভিয়াসলি আমরা পাঁচটা টাইপ করেছি যে ইনইলাস্টিক। ইনইলাস্টিক। নেসেসিটি কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসটা, এটার প্রাইস বাড়লে বা কমলে ডিমান্ডে কি খুব একটা পরিবর্তন আসবে? আসবে না। এই জন্য এটা ইলাস্টিসিটি কি হয়? ইনইলাস্টিক। লাক্সারি প্রোডাক্ট এর কি আমাদের দরকার? দরকার নাই। আজকে আমি ইচ্ছে করেছি প্রোডাক্টটা কিনবো, এটার দাম ছিল 1 লাখ টাকা, লাক্সারিয়াস প্রোডাক্ট, আমাদের জন্য 1 লাখ টাকা। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, ম্যাক্সিমাম কিন্তু এরকম। 1 লাখ টাকার একটা প্রোডাক্ট বাংলাদেশের মানুষদের জন্য কিন্তু বলা যায় লাক্সারিয়াস প্রোডাক্ট, রাইট? এখন এই প্রোডাক্টের প্রাইস তারা ইচ্ছে করে দেখছে যে ডিমান্ড অনেক বেশি, 2 লাখ টাকা করে দিল। আর 2 লাখ টাকা করে তো সেকেন্ড ইয়ার প্রোডাক্ট আমরা কিনবো? কিনলাম না। এরপর যখন আবার দাম কমবে তখন দেখা যাবে, রাইট? সো লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম হয় যে যখন প্রাইসের পরিবর্তন আসে কোয়ান্টিটি ডিমান্ডের পরিবর্তন অনেক বেশি হয়। ইলাস্টিক হ্যাঁ ইলাস্টিক হবে, কারণ লাক্সারিয়াস প্রোডাক্ট আমি কিনলে কিনলাম, না কিনলে না কিনলাম, এটা তো আমার প্রয়োজন না। ঠিক আছে? আচ্ছা, এখন লাস্ট ওয়ান হচ্ছে কি? টাইম। The time consumers have to adjust to a price changes. এটা একটু আমি আপনাদেরকে বলি। এখানে কি বলেছে? প্রাইস চেঞ্জের সাথে কনজিউমারের অ্যাডজাস্ট হওয়া। আচ্ছা, কোন একটা প্রোডাক্ট আপনি রেগুলার বেসিসে কিনছেন, এটা কিন্তু একটু বোঝার জিনিস আছে, বাকিগুলো ইজিলি বুঝতে পারবেন। এটা একটু কনফিউশন হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন অন্য দিক থেকে, বাট এখানে বুঝিয়েছে অন্য আরেকটা। সো লিসেন কেয়ারফুলি। আপনারা একটা প্রোডাক্ট এখন রেগুলার ইউজ করছেন, আপনারা প্রতিদিন ইউজ করেন, এটার প্রাইস সাডেনলি বেড়ে গেল, আপনারা কি চাইলে আপনাদের অভ্যাসটা ছেড়ে দিতে পারবেন? না। পারবেন না, কোনোভাবেই পারবেন না। এটার সাথে অ্যাডজাস্ট হতে আপনাদের কিছু সময় লাগবে। আমি এটার এক্সাম্পল দেই, ফিমেল প্রোডাক্ট এক্সাম্পল দিলাম। আচ্ছা, যারা ফিমেল আছেন তাদের জন্য স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো, এগুলো কতটুকু ইম্পর্টেন্ট? এত ইম্পর্টেন্ট। আমি রেগুলারলি কিছু কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি, সানস্ক্রিন, দেন ময়শ্চারাইজার, এই টাইপের কিছু কিছু ইউজ করা হয় রেগুলার বেসিসে। ঠিক আছে? আমি যে ব্র্যান্ডটা ইউজ করছি সেটা এখন সাডেনলি বেড়ে গেল, সাডেনলি দামটা বেড়ে গেল, আমি কি এখন চাইলেই পারবো আমার এই ব্র্যান্ডটা থেকে অন্য আরেকটা ব্র্যান্ডে ডিরেক্টলি সুইচ করার? পারবো না। আমার কি করতে হবে? আগে এটার সাবস্টিটিউট খুঁজে বের করতে হবে, আমার টেস্ট করতে হবে যেটা ওই নতুন যে প্রোডাক্টটা আমাকে স্যুট করে কিনা। ইফ আই নিডেড, ডক্টরের সাজেশন নিতে হবে। সো ইট উইল টেক সাম টাইম, তাই না? এই টাইমের বিষয়টা এইরকম যে কোন একটা প্রোডাক্টের প্রাইস যদি পরিবর্তন হয়ে যায়, কনজিউমারদের সেটার সাথে অ্যাডজাস্ট করতে কিছু সময়ের প্রয়োজন হয়। সো যখন সাডেনলি কোন একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, তখন শুরুতে সেটা ইনইলাস্টিক থাকে। ফর এক্সাম্পল 6 মান্থস, 6 মাসের জন্য ইনইলাস্টিক থাকবে। কিন্তু যখন আমরা লং টাইমের কথা চিন্তা করব, ধরেন 2 বছর 3 বছর, তখন দেখবেন প্রথমের যে ডিমান্ডটা ছিল সেটা থেকে 2-3 বছর পর সেটা ডিমান্ডটা ওরকম নাই। তখন কিন্তু ডিমান্ডটা কি হয়ে যাবে? একেবারে চেঞ্জ হয়ে যাবে, অনেক বড় ধরনের একটা পরিবর্তন দেখতে পারবে। তখন সেটাকে আমরা বলবো কি? ইলাস্টিক ডিমান্ড। সো টাইমের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আসলে এইরকম যে কোন একটা প্রোডাক্টের প্রাইস বাড়লে বা কমলে সেটার সাথে কনজিউমারদের অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, বাট আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম তারা তাদের নিজেদের ডিমান্ডটা কি করে? পরিবর্তন করে ফেলে। আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টের কথা বললাম,
প্রাইস বেড়ে যাবে, আমি কিছু সময় পর সেটা অ্যাফোর্ড করতে পারবো না, আমি সেটার অল্টারনেটিভ খুঁজে শুরু করবো, বাট আমি কিছু সময় নিব, ধরেন 1 বছর বা 2 বছর সময় নিয়ে আমি কিন্তু আমার অল্টারনেটিভ বের করে ফেলবো ঠিকই। তখন কি হবে, এই প্রোডাক্টের আগে যে ডিমান্ডটা ছিল, আমি যেটা ইউজ করতাম প্রাইস বেড়ে যাওয়ার কারণে, আফটার 2 or 3 ইয়ার্স সেটা ডিমান্ডটা ওরকম থাকবে না। এই হচ্ছে 4টা মেইন ফ্যাক্টর যেটার কারণে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি হয়, ইফেক্টেড হয়। বলো ম্যাম এক নাম্বারটা একটু নাম্বার 1 পোরশন অফ কনজিউমার ইনকাম, এটা আমি লাস্ট চ্যাপ্টারে পড়েছিলাম। আপনার যখন ইনকাম বাড়বে তখন কি আপনার কোন একটা প্রোডাক্টের ডিমান্ডও বেড়ে যাবে, আবার যখন ইনকাম কমে যাবে ডিমান্ডও কমে যাবে, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে অলরেডি পড়েছি। সো আজকে এই ক্লাসে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পর্যন্তই রাখবো। আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই দিয়ে এই চ্যাপ্টার পুরোটা শেষ করব। ভিডিওটা অফ করব।